নমস্কার, আমি জয়ন্ত সরকার আবার চলে এসেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস এর ভিডিও নিয়ে। তো সেখানে আমরা যেটা আজকে আলোচনা করব সম্পূর্ণ পোস্ট মার্কেট নিয়ে এবং পোস্ট মার্কেটে কি হয়েছে, মানে সারাদিন যে মার্কেট কি করলো, ঠিক আছে, ভালো মন্দ যা করেছে সেগুলো নিয়ে আলোচনা হবে প্রত্যেক দিনের ন্যায়। তো আমাদের লাস্ট উইকে স্যাটারডেতে একটা সেশন করেছিলাম, সেটা ছিল উইকলি মার্কেট অ্যানালিসিস, যেটা প্রত্যেক সপ্তাহে শনিবার করে আমি প্রমোট করে পোস্ট করে থাকি। সেখানে কিন্তু অনেক কিছু আলোচনা হয়েছিল নিফটি নিয়ে, বেশ কিছু স্টক স্পেসিফিক ভিউ নিয়ে আলোচনা হয়েছিল। সেগুলো একটু ছোট্ট করে রিক্যাপ করে দেখবো আজকে যে কি কি হয়েছে, ঠিক আছে, এন্ড রেজাল্ট। ওকে, চলো তাহলে সরাসরি আমরা স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করার পরে আমরা যেটা নিয়ে মেইনলি আলোচনা করি সেটা থাকে আমাদের যে বিষয়বস্তুগুলো আমাদের এই পোস্ট মার্কেটে থাকে এবং তার উপরে যে তার ব্যাক এন্ডে যে রিসার্চটা রয়েছে সেগুলো কিন্তু মেইনলি আমরা আলোচনা করে থাকি। তো সেই রিসার্চটা কিন্তু আমরা একটু সামনে রেখে তারপর এগোবো। তো রিসার্চের ভেতরে আমরা কি কি দেখি এবং ডিসক্লেমার যেটা রয়েছে সেই ডিসক্লেমারটা দেখে নেবো আমরা। যে পোস্ট মার্কেট অ্যানালিসিস বাই আইএলএম রিসার্চ ডিসক্লেমার দেওয়া রয়েছে, কাইন্ডলি একটু মন দিয়ে দেখে শুনে একটু পজ করে পড়ে তারপরে এগোবেন, কারণ এখানে কিন্তু কোনো রকম মন গড়া কল্পনা কিছু নয়। পুরোটাই টেকনিক্যাল অ্যানালিসিস এর উপর বেস করে, মার্কেটের ওভারঅল বায়াসের উপর বেস করে সমস্ত কিছু দেখে কিন্তু তারপরে আমরা করি। কারণ আমি নিজে একজন যেহেতু রিসার্চ জার্নালিস্ট, আমাকে এই সমস্ত বিষয়গুলো দেখে তারপরে এগোতে হয়, ঠিক আছে। গ্লোবাল ভিউ, লোকাল ভিউ, সমস্ত ম্যাক্রো মাইক্রো সমস্ত ফ্যাক্টর দেখে তারপর কিন্তু আমরা কাজ করি বা এই অ্যানালিসিস গুলো করি। সেখানে থাকে আমাদের মেইনলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, যেটি একটি অত্যন্ত পাওয়ারফুল ইন্ডিকেটর, পাশাপাশি বলিঞ্জার ব্যান্ড, সাথে ওপেন ইন্টারেস্টের যে ভ্যালু অ্যানালিসিস যেগুলো রয়েছে, যেখানে হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট বসে রয়েছে বা কোথায় কোথায় নতুন করে ওপেন ইন্টারেস্ট শিফট হতে পারে সেগুলো আলোচনা করি। গ্লোবাল ম্যাক্রোজের ভেতরে আমরা যেটা আলোচনা করি সেখানে ব্রেন্ট থাকে, ডলার ইন্ডেক্স থাকে। যদি গ্লোবাল ইন্টেলিজেন্স নিয়ে কিছু আলোচনা থাকে পোস্ট মার্কেটে করি, না হলে পরে সেটা উইকলি মার্কেট অ্যানালিসিস আমাদের থাকে সাধারণত। ডোমেস্টিক মার্কেটের ভেতরে আমাদের থাকে যেখানে ইউএসডি আইএনআর এর মোমেন্টাম কি রয়েছে, ইন্ডিয়া ফিক্স কি করলো আজকে, নিফটি কি করলো, ফাইনালি আমাদের কোনো স্টক সেক্টর স্পেসিফিক কোনো রকম ভিউ আছে নাকি, বা ফাইনালি যে দুটো বিষয় থাকে সেটা হচ্ছে নেক্সট সুইং এর জন্য যে তিনটে বেস্ট স্টক আমরা চুজ করি, তার জন্য অনেক খাটনি করতে হয়, ঠিক আছে, অনেক যোগ্য থাকে তারপরেই হয়। এবং অপশনাল স্ট্র্যাটেজি ফর নেক্সট ডে, ঠিক আছে। চলুন সরাসরি আমরা একটু দেখে নিই যে গ্লোবাল ম্যাক্রোজ এর ভেতরে আমাদের প্রথম দেখবো আমরা ডলার ইন্ডেক্সকে। ডলার ইন্ডেক্সের ফাইনালি যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতের সামনে যেটা রয়েছে, তো ইউএস ডলার যেটা রয়েছে সেখানে আমরা কিন্তু অলরেডি 3-4 দিন আগে আলোচনা করেছিলাম যে এখানে কিন্তু একটা ক্রিস্টাল ক্লিয়ার নেগেটিভ ডাইভারজেন্স রয়েছে, তার ইম্প্যাক্ট কিন্তু অলরেডি চলে এসেছে। একটা ভয়ঙ্কর ক্যান্ডেল তৈরি হয়েছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি ডার্ক ক্লাউড, পাশাপাশি বিয়ারিশ এনগালফিং এর কম্বিনেশনে একটি সুন্দর বিয়ারিশ ক্যান্ডেল এসছে। তার এফেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিয়ারিশ ক্যান্ডেল অ্যাজ ওয়েল অ্যাজ যদি ডাইভারজেন্স থাকে তাহলে পরে কিন্তু মার্কেটের কোনো ছাড় নেই, বাজারকে নিচে পড়তে হয়, ঠিক আছে। এবং সেটা কিন্তু পাস্ট হিস্ট্রি তার সাক্ষী আছে, আপনারা রিচেক করে দেখে নিতে পারেন যে পাস্টে যদি এই ধরনের সিচুয়েশন হয়েছিল তো সেখান থেকে প্রত্যেকটা স্টক বা প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে কিন্তু সেম ইম্প্যাক্ট পড়ে থাকে। এবং সেটা কিন্তু শুধুমাত্র কোনো স্টক বা সেক্টর তার মধ্যে কিন্তু আটকে থাকে না, যেখানে যেখানে ক্যান্ডেলস্টিক রয়েছে, যেখানে যেখানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স প্লট করা যায় সেখানে সেখানেই কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটে। এটা দেখতে পাচ্ছি ইউএস ডলারের বর্তমান কন্ডিশন। একটু দেখে নেবো ব্রেন্টফুড কি করলো। ব্রেন্টফুড অলরেডি এনআরডি তৈরি করেছিল। এনআরডি নিয়ে যারা জানেন তারা, তাদের নতুন করে বলার কিছু নেই, যারা জানেন না কমেন্টে লিখতে পারেন হোয়াট ইজ এনআরডি, আই উইল এক্সপ্লেন এগেন, বা একটা ভিডিও বানাবো তার উপর বেস করে। সেখানে কিন্তু এই ব্র্যান্ড মাল্টিপল ডাইভারজেন্স তৈরি করেছিল বাট ফেলিওর হয়ে গেছিল, সাকসেসফুল হতে পারেনি। একটা গ্রিন ক্যান্ডেলের অপেক্ষা ছিল বাট সেটা পারেনি, কারণ ডোনাল্ড ট্রাম্প এবং ইরান দুজন মিলে কিন্তু সেই জল ঢেলে দিচ্ছে পুরো জিনিসটার ভেতরে, ঠিক আছে। ওই কথায় আছে না, বাড়া ভাতে জল ঢেলে দেওয়া, তো সেরকম একটা ব্যাপার স্যাপার করে দিয়েছে এখানটা আলটিমেটলি। তো ব্র্যান্ড কিন্তু আজকে গ্যাপ ডাউনের সাথে অলমোস্ট এখনো ট্রেড হচ্ছে, মার্কেট কিন্তু বেয়ারিশ। ব্র্যান্ড এর মার্কেট যেটা কিন্তু ইমার্জিং মার্কেট গুলোর জন্য ভালো, মানে সমস্ত যে গ্লোবাল ম্যাক্রোস গুলো রয়েছে, যত দেশের ইকোনমিক্যাল প্যারামিটার মানে ইন্ডেক্স গুলো রয়েছে, ডাউ জোন্স, ন্যাসড্যাক, নিকেই, প্রত্যেকটা দেশের যে ইন্ডেক্স তারা কিন্তু প্রত্যেকে ভালো পারফর্ম করছে ডিউ টু ফল ইন ব্রেন্ট ক্রুড অ্যাজ ওয়েল অ্যাজ ফল ইন ডলার ইন্ডেক্স, ঠিক আছে। দুটো যখন একসাথে পড়ছে তাহলে আমাদের বাজার বা বিদেশের বাজার কেউ কিন্তু সেখান থেকে ছাড় পায়নি, প্রত্যেককে কিন্তু উপরে উঠতে হয়েছে, নিচে পড়ে থাকা যাবে না, এটা কিন্তু বাজার বলে দিয়েছে। পাশাপাশি দেখুন একটু গোল্ড সিলভার কি করেছে, গোল্ড সিলভারও কিন্তু সুন্দর র্যালি দেখাচ্ছে। সে- এটা হলো সিলভারের চার্ট, এটা হচ্ছে গোল্ডের চার্ট, প্রত্যেকে কিন্তু র্যালি দেখাচ্ছে, কেউ কিন্তু ছাড় পাচ্ছে না, সবাই কিন্তু ছুটছে। সবাইকে বলা হচ্ছে দৌড়ো, না থামা যাবে না, ঠিক আছে। কিন্তু কোথায় ব্রেক লাগতে পারে সেটাও আমাদের কাছে ইম্পর্টেন্ট। বাট গোল্ড আপাতত কিন্তু একটু ব্রেক মারার জায়গায় রয়েছে, একটু ওপরে গিয়ে ব্রেক মারবে একটা মনে হচ্ছে। এই যেটা কমেক্সের যে চার্ট সেখানে 4100 এই 4400 আশপাশে গিয়ে কিন্তু একটা ব্রেক নেওয়া উচিত ছোট্ট করে, ঠিক আছে। তারপরে উপরে যাবে না নিচে যাবে সেটা পরে ডিসাইড হবে। এটা হচ্ছে বর্তমান চার্ট।
আমাদের গ্লোবাল ম্যাক্রোজের। এদিকে আমরা ডাও, ন্যাসডাক এগুলো অলরেডি আলোচনা করেছিলাম আমরা লাস্ট স্যাটারডেতে, বাট আজকে আলোচনা করছি না এগুলো নিয়ে। এগুলো হোপফুলি পজিটিভ থাকবে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা ইন্ডিয়ান মার্কেটে চলে আসবো, মানে ডোমেস্টিক ইউজে আসবো। সেখানে ডোমেস্টিক ইউজে ইউএসডি আইএনআর দেখবো। ইউএসডি আইএনআরও কিন্তু আমাদের সাপোর্ট দিয়েছে, সেও কিন্তু ফল আসছে, সেখানে কিন্তু টিকতে পারছে না ইউএসডি আইএনআর, তাতেও কিন্তু স্ট্রেংথ আসছে আমাদের রুপিজে। ঠিক আছে, রুপিতে স্ট্রেংথ আসছে, ডলারে উইকনেস আসছে, দিস ইজ এ গুড সাইন ফর আওয়ার ইন্ডিয়ান মার্কেট। পাশাপাশি দেখে নেবো ইন্ডিয়া ভিক্স কি করছে। ইন্ডিয়া ভিক্সও কিন্তু যে ইকোনমিকের যে আমাদের ইন্ডিয়ান ইকোনমির যে মেইন প্যারামিটার, সেই প্যারামিটারটা কিন্তু আপাতত উইক রয়েছে। উইক মানে অত্যন্ত ভোলাটাইল নয়, সে নিচের দিকে রয়েছে। ইট মিনস ইকোনমি ইজ নাও রাইট নাও সাউন্ড। ঠিক আছে, সাউন্ড আছে, আনসাউন্ড কিছু নয়। এই হচ্ছে বর্তমান কন্ডিশন গ্লোবাল ম্যাক্রোজের। একটু আমরা দেখে নেবো আজকে নিফটির কন্ডিশন কি হয়েছে। নিফটি আমরা লাস্ট স্যাটারডেতে আলোচনা করেছিলাম যে একটা বুল কল স্প্রেড নিয়ে কাজ করা যেতে পারে, এবং তার আগে কিন্তু আমরা লং এর কথা বলেছি, কখনো শর্টের কথা বলেছি, যখন যেরকম সিচুয়েশন সেই অনুযায়ী কিন্তু আমরা কথা বলেছি। এবং সেখানে কিন্তু লেভেলের উপর ভরসা করে আমরা এগিয়েছি, উইদাউট লেভেল কিন্তু কোনো রকম কথা বলিনি। ঠিক আছে, RSI 40 কাছ থেকে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক এসছে, সুন্দর বাউন্স ব্যাক এসছে, বাট চোখ রাখবেন চার্টের দিকে। আপাতত কিন্তু একে ব্রেকআউট হতে গেলে এখান থেকে অলমোস্ট 24,050-এর উপর একটা সলিড ব্রেকআউট লাগবে, এবং আপার ব্যান্ডকে ধরে উপরের দিকে ক্লোজ করতে হবে অ্যাটলিস্ট 24,150 থেকে 24,350-এর উপরে যতক্ষণ না ক্লোজ করেছে ততক্ষণ কিন্তু সাস্টেনেবিলিটি নেই নিফটিতে। মাথায় রাখবেন জিনিসটা। এবং 19 তারিখে কিন্তু সুইজারল্যান্ডে বসতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের আধিকারিকরা, যেখানে কিন্তু ফাইনাল চুক্তি টুক্তি হবে। এবং তার মাঝখানে যদি ডোনাল্ড ট্রাম্পের মাথা বিগড়ে যায় তাহলে পরে কিন্তু আবার মুশকিল। ঠিক আছে, ও লোকটাকে নিয়ে কোনো বিশ্বাস নেই, হঠাৎ কি ভেবে ফেলেন বা কি বলে ফেলেন বা কি করে ফেলেন আমরা কিন্তু কিচ্ছুই জানি না। ঠিক আছে, তো অনেকটাই কিন্তু ওনার মন মর্জির উপর বেস করে চলছে ব্যাপারটা। ভালো কিছু বলতে পারে, খারাপ কিছু বলতে পারে, এবং খারাপ কিছু বলে কিন্তু বাজার নেগেটিভ ইম্প্যাক্ট দেখে দিয়ে দিতে পারে। ওটা এরকম হতেই পারে যে ওখানে বসে হয়তো উনি বলে ফেললেন, যান আমি আর করবো না, কোনো ডিল ফিল হবে না, আপনি আপনার বাড়ি যান, আমি আমার বাড়িতে চলে যাই, আমার বাড়িতে দেশে বিশ্বকাপ হচ্ছে, আমি খেলা দেখতে চলে গেলাম। বিশ্বাস নেই তাকে। ঠিক আছে, দেখা যাক কি হয়। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান নিফটির চার্ট, বাট আজকে খুব সুন্দর গ্যাপ আপ হয়েছে এবং অলমোস্ট 1%-এর তেজি। এবং লাস্ট ডেতে আমাদের কাছে একটা বুলিশ কিকার ছিল, তার ফলো আপ ক্যান্ডেল আজকে এসেছে, সেকেন্ড ক্যান্ডেল। আরো দুটো ক্যান্ডেল আসা উচিত, কি তিনটে কি চারটে, আমরা চারটের দিকে চোখ রাখবো। ঠিক আছে, ক্যান্ডেলটা পাওয়ারফুল ছিল, তার ইম্প্যাক্ট আজকে কিন্তু আমরা দেখে নিয়েছি। বুলিশ কিকারের স্ট্রেংথটা তাহলে পরে একটু চোখ দিয়ে আমরা বাকি চার্ট গুলোতে দেখে নেবো। আমরা লাস্ট ডেতে আলোচনা করেছিলাম দুটো তিনটে স্টক, ঠিক আছে, তার মধ্যে একটি ছিল জিও ফাইন্যান্স। ঠিক আছে, জিও ফাইন্যান্সটা জাস্ট আমি একটু আপনাকে দেখানোর জন্য একটা গ্লিমস দেখে নেবো যে লাস্ট ডেতে কি করেছে জিও ফাইন্যান্স। আমরা অলরেডি বলেছিলাম যেখানে সেখান থেকে কোথায় রয়েছে। এটা ছিল জিও ফাইন্যান্সের চার্ট, বুলিশ কিকার ছিল, এবং আজকে কিন্তু অলমোস্ট এখানে 1.5%-এর তেজি। হাই অনেকটাই গেছিল, ঠিক আছে, অলমোস্ট 2%-এর কাছাকাছি গেছিল, 2.5%। তো সেখান থেকে কিন্তু 1.5%-এর ক্লোজিং দিয়েছে তেজির দিকে। পাশাপাশি আমরা আলোচনা করেছিলাম টাইটানকে। টাইটান বলেছিলাম বুলিশ কিকার, আজকেও কিন্তু সেখানে কিন্তু অলমোস্ট 2.5%-এর কাছাকাছি কিন্তু তেজি রয়েছে। এবং আরেকটি ছিল আমাদের এইচডিএফসি লাইফ। এইচডিএফসি লাইফের চার্টটাও একটু দেখে নেওয়া যাক, কারণ দুজনকে দেখলাম, তাকে বাদ কেন ধরবো। উফ, দারুণ দারুণ, অলমোস্ট 4.5 থেকে 5.5%-এর মাঝখানে র্যালি। ছোটখাটো ব্যাপার নয়, একটা বুলিশ কিকার কিন্তু ছোটখাটো ক্যান্ডেল নয়, ফালতু ফালতু আজে বাজে ক্যান্ডেল। একটা অত্যন্ত পাওয়ারফুল ক্যান্ডেল যখন আসে কিন্তু সে কিন্তু তার নিজের যে অরিজিন সেটা দেখিয়ে দেয়। সে তার নিজের জাত দেখাতে কিন্তু পিছু পা হয় না, এতটাই স্ট্রং ক্যান্ডেল। কি তার লজিক, কি সেন্টিমেন্ট, কি জানতে হবে, না হলে কি করে বুলিশ কিকার আমরা আইডেন্টিফাই করব। ওকে, তো এই হলো গ্লোবাল ম্যাক্রোজ, লোকাল ম্যাক্রোজ এর চার্ট এবং প্রিভিয়াস পারফরমেন্সের একটু আলোচনা করলাম এখানটায়। তো আজকে আমাদের জন্য তিনটে স্টক রয়েছে, সেই স্টক গুলোর মধ্যে প্রথম স্টক হচ্ছে আমাদের কাছে কিউমিন্স ইন্ডিয়া। স্টকটি ইদানিং খুব সুন্দর র্যালি দিয়েছিল, রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি 27 মে একটা বড় র্যালি, একই দিনে 11%-এর উপরে র্যালি দিয়েছিল, ছোটখাটো র্যালি নয়। তারপরে স্টকটি আপাতত একটা পজ নিয়ে নিচের দিকে মোমেন্টাম দেখাচ্ছে। তো সেখানে আপাতত আমরা দেখতে পাচ্ছি ভালো সাপোর্ট এখনো অব্দি বিল্ড আপ হচ্ছে সেন্টার ব্যান্ডের কাছে এসে, আর এবং RSI 40 একটু নিচে এসছে, অলমোস্ট 52 এর আশপাশে, 53 এর আশপাশে এসেছিল, এবং সেখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করছে। ছোট ছোট ক্যান্ডেল বানাচ্ছে, মানে নিচের দিকে যেতে কিন্তু নারাজ আপাতত, এবং এই বড় ক্যান্ডেলটাকে কিন্তু রেসপেক্ট দিচ্ছে। অলমোস্ট এই যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটাকে যদি আমরা মেজারমেন্ট করি, এর যে ক্লোজিং সেখান থেকে এই অলমোস্ট এখনো অব্দি 7.5% কারেকশন নিয়ে নিচ্ছে। মানে যদি বলি আমরা একটা ক্যান্ডেলের 70-72% কারেকশন হয়ে গেছে, এবং সেখান থেকে আস্তে আস্তে রিকভারি দিচ্ছে। তাহলে নেক্সট রেজিস্ট্যান্স কি থাকছে, সুইং হাই গুলোকে আপাতত রেজিস্ট্যান্স যদি আমরা ধরি, তাতে 5,860 হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স। তার উপরে ভালো রেজিস্ট্যান্স হচ্ছে 6,100। এটা লং এর স্টক পিওর, ঠিক আছে, লং এর মতন করেই দেখা যাচ্ছে, এবং কোন শর্টের কোনো কন্ডিশন আপাতত ম্যাচ করছে না এখানে। তো সেখানে ডেলিভারিতে পজিশন নেওয়া যেতে পারে, অথবা কেউ যদি
রিস্ক নিতে চান, ফিউচার ট্রেডিং করতে চান, তাহলে পরে তাদের জন্য সেফটি আমি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে একটা পুট অপশন নিয়ে যাওয়া, 5,750 একটা পুট অপশন বা অ্যাট দ্য মানি পুট অপশন একটা বাই করে নিয়ে যাও যখন আপনি একটা ফিউচার ট্রেড করছেন। যদি লং করেন ফিউচারে, সেখানটা কিন্তু আপনার রিস্ক প্যারামিটারটা অনেকটা মিটিগেট হয়ে যাবে। 26-27 হাজার টাকা টোটাল রিস্ক থাকছে, বাট আমাদের নিচের দিকে যে সাপোর্ট রয়েছে সেটা মাথায় রাখতে হবে, 5525। এই লেভেলটা এলে কিন্তু আপনার ফিউচার পজিশন এক্সিট করা উচিত। 5525 এলে পরে অলমোস্ট আপনার কিন্তু সেখান থেকে লস দিতে হবে, সেখানেও 18-19 হাজার টাকা। ঠিক আছে, সেটা মাথায় রেখে তারপরে এগোবে। তার আগে না, যদি রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি থাকে তাহলে ফিউচার করুন, নাহলে একখানা অন্তত ক্যাশে ট্রেড করুন বা ক্যাশে বাই করুন, সেটাও কাজে দেবে। অল্প টাকার উপর দিয়ে যাবে, বেশি টাকা সেখানে কিন্তু লুজ আউট করার কোনো মানে হয় না। নেক্সট স্টক আমাদের জন্য চলে এসেছে বিএসসি, বম্বে স্টক এক্সচেঞ্জ। একটি এক্সচেঞ্জ ধরেই আমরা আজকে আলোচনা করছি, এবং এই এক্সচেঞ্জে কিন্তু লাস্ট ডেতে একটা সুন্দর বুলিশ কিকার ছিল, এবং বুলিশ কিকারে কিন্তু ফলো আপ ক্যান্ডেল আজকেও এসেছে। তো সেই ফলো আপ ক্যান্ডেল যেটা আজকে দেখতে পাচ্ছি, এই ফলো আপ ক্যান্ডেল কিন্তু সাপোর্ট বলছে আপাতত 3,950 হচ্ছে ভালো সাপোর্ট। রেজিস্ট্যান্স হচ্ছে 4,280, ওপরে হচ্ছে 4,440 হচ্ছে নেক্সট রেজিস্ট্যান্স। তাহলে 3,950 যদি আমরা স্টপ লস নিয়ে লং করতে চাই, ক্যাশে করতে পারেন। ফিউচার নিয়ে যদি কেউ করতে চান, কাইন্ডলি একখানা পুট অপশন নিয়ে যাবেন। পুট অপশনটা অ্যাটলিস্ট আপনার অ্যাট দা মানি 4,150-এর আশপাশে যে পুট অপশন গুলো রয়েছে সেগুলোকে নিয়ে যান, তাতে আপনার লসটা অনেকটা মিটিগেট হবে। এখানে কিন্তু রিস্কটা অনেক বড়, ঠিক আছে। তো সেই রিস্কটাকে মিটিগেট করতে গেলে 3950, আরেকবার দেখিয়ে দিলাম চার, 3950 যখনই আসবে এক্সিট ইউর পজিশন, ঠিক আছে। 3950 এলে কিন্তু অলমোস্ট আপনাকে 25-26 হাজার টাকার লস। আজকের লস গুলো বড় বড় রয়েছে, কারণ স্টকে যেরকম মোমেন্টাম, যেরকম চাল চলন, যেরকম কোয়ালিটি, সেরকম তো তার রিটার্নও হয়, ঠিক আছে। নেক্সট স্টক আমাদের কাছে রয়েছে ইনফোসিস। সকলেই নাম জানি আমরা। তো ইনফোসিসের চার্টও আজকে একটা পিওর বুলিশ কিকার নয় এটা, কারণ আগের দিন অলরেডি একখানা বুলিশ হারামি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ছিল। আজকে বুলিশ কিকার বলা যায় না, এটার ফলো আপ গ্রিন ক্যান্ডেল এসছে। দিস ইজ কাইন্ড অফ মর্নিং স্টার প্যাটার্ন, কাইন্ড অফ মর্নিং স্টার, এবং এরও ইম্প্যাক্ট অলমোস্ট আমরা কিন্তু নেক্সট রেজিস্ট্যান্স এই লেভেলটাকে দেখতে পারি 4,100, এই 1,180 এবং তার উপরে 1,235। এই দুটো কিন্তু ভালো রেজিস্ট্যান্স আপাতত রয়েছে আমাদের ইনফিড চার্টে। তো সেখান থেকে দাঁড়িয়ে 1,091 হচ্ছে আমাদের কাছে ভালো সাপোর্টের জায়গা। তো 1,091 যদি সাপোর্ট নিয়ে আপনি সেখানে মনে করেন যে হ্যাঁ, সাপোর্ট ব্রেকডাউন হলে এক্সিট করবেন, ক্যাশে নিলে পরে সেখানে রিস্কটা কম থাকে, কারণ সেখানে কোয়ান্টিটি কম থাকে। বাট ফিউচার নিলে পরে সেখানে কিন্তু অনেক বেশি রিস্ক থাকে। তো ফিউচার নিয়ে কেউ যদি কাজ করতে চান, কাইন্ডলি একটা পুট অপশন নেবেন যেখানে স্পট দাঁড়িয়ে রয়েছে তার আশপাশে 1,140-এর আশপাশে। তাতে কিন্তু আপনার রিস্কটা মিটিগেটেড হবে। এবং 1,191, 1,091 এলে কিন্তু কাইন্ডলি এক্সিট ইউর পজিশন, তাতে আপনার 1,080 টাকা কিন্তু লস হবে। সেটা মাথায় রেখে উপরের দিকে রিওয়ার্ড যেরকম লেভেল অফ টার্গেট বলেছি সেগুলোর দিকে চোখ রেখে কিন্তু এক্সিট করবেন ইউর পজিশন। নেক্সট এবং লাস্ট স্টক যেটা আজকে আমাদের অপশন স্ট্র্যাটেজি, যেটা নিয়ে আমরা আলোচনা করি। এর আগের দিনকে আমরা মেইনলি আলোচনা করেছিলাম নিফটি নিয়ে, আজকে কিন্তু নিফটি নয়, আজকে থাকছে স্টক স্পেসিফিক একটা অপশন স্ট্র্যাটেজি। সেখানে আমরা আজকে যেটাকে পিক করেছি দ্যাট ইজ এবি ক্যাপিটাল, আদিত্য বিড়লা ক্যাপিটাল। আদিত্য বিড়লা ক্যাপিটালে কিন্তু সুন্দর একটা মোমেন্টাম রয়েছে, প্লে করেছে, যেটা আরএসআই 60-র উপরে রয়েছে। উইকলি চার্ট, মান্থলি চার্ট যদি দেখি সেটাও 60-র উপরে, ডেইলি চার্ট যদি দেখি সেটাও অলমোস্ট 60-র কাছে গিয়ে আপাতত পজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। যদি একটা ব্রেকআউট হয়ে যায় তাহলে পরে কিন্তু এই স্টককে ধরে রাখা মুশকিল আছে, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে আপাতত আমাদের এই যেটা লক্ষ্য, এখানটা একটা বুল কল স্প্রেড, 1:1 রেশিও স্প্রেড কিন্তু আপনারা ডিপ্লয় করতে পারেন। তাতে আপনার নেক্সট লেভেল অফ যে টার্গেট থাকছে, টার্গেট গুলো বা রেজিস্ট্যান্স, যেটা 391 হচ্ছে উপরের দিকে রেজিস্ট্যান্স, আর নিচের দিকে 245 হচ্ছে আপনার, 345, এটা সরি 245 নয়, এটা হবে 345। তো 345 এলে কিন্তু আপনার বুল কল স্প্রেড এর পজিশন এক্সিট করে বার করে দিতে হবে কাইন্ডলি। সেখানে কিন্তু আপনি নিজের পজিশন ধরে বসে থাকবেন না, ঠিক আছে। তো 345 যদি চলে আসে বুল কল স্প্রেডে, এবং সেখানে আমি বলে দিচ্ছি যে 370 একটি কল অপশন বাই করা, এবং 380 যদি একটি কল কল অপশন আপনি সেল করেন, তাহলে কিন্তু 1:1 রেশিও স্প্রেড, যেটাকে বলা হয় বুল কল স্প্রেড, তাহলে কিন্তু সেটা পুরোপুরি জাস্টিফাইড ওয়েতে কিন্তু আপনি ডিপ্লয় করতে পারবেন। তাতে আপনার রিস্ক যেটা থাকছে টোটাল 39,000-এর কাছাকাছি রিস্ক থাকছে, মানে এস্টিমেটেড মার্জিন থাকছে। আর রিস্ক থাকছে অলমোস্ট 12,000, মোটামুটি আপনার 53-54 হাজার টাকা, বা অলমোস্ট ব্রোকার টু ব্রোকার ভ্যারি করে 55 থেকে 60 হাজার টাকা মার্জিন থাকলে আপনি এই পজিশনে এক্সিকিউট করতে পারবেন। তাতে আপনার 345 এলে কিন্তু কাইন্ডলি নিজের পজিশন এক্সিট করবেন। 345 আসা মানে কিন্তু সেখান থেকে অলমোস্ট 8,000, 8,500 টাকা লস নিতে হবে। তো সেটা যদি নিতে পারেন তাহলে কিন্তু পজিশন নেবেন। আর যদি কোনো কারণে 380-র উপরে পজিশন ক্লোজ হয়ে গেল মান্থলি এক্সপায়ারিতে, তাহলে কিন্তু জ্যাকপট লেগে গেল, 19,000-এর কাছাকাছি কিন্তু একটা সুন্দর রিওয়ার্ড থাকছে। তো রিস্ক রিওয়ার্ড রেশিওর কোনো রকম বাই সেল হোল্ডার রেকমেন্ডেশন নয় আমার কাছ থেকে, আমার লেভেল প্রোভাইড করা বা লেভেল দেখানো আপনাদের কাছে কাজ। তো সেখানে দাঁড়িয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স যা যা আসছে আমাদের, সেগুলো সবকিছু নিয়ে আমরা আলোচনা করি। এবং নিফটির যে বর্তমান কন্ডিশন, তাতে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু উইকলি এক্সপায়ারি অনুযায়ী আগামীকাল উইকলি এক্সপায়ারি রয়েছে। কাইন্ডলি সেখানে যারাই ট্রেড করবেন সাবধানে কশাসলি ট্রেড করবেন, কারণ এখন 24,000 কিন্তু হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে, যেটা আমরা এলটিপি ক্যালকুলেটারে দেখতে পাচ্ছি। জাস্ট তাতে আমার কোনো রকম ফিনান্সিয়াল
কন্ডিশন কিছু নেই যে এটাকে প্রমোট করছি বলে তার এগেনস্টে ওনার কাছ থেকে কিছু আমাকে পেমেন্ট করে পয়সা দেয়, এরকম কোনো ব্যাপার স্যাপার নেই। আমি শুধুমাত্র এটা এডুকেশনাল পারপাস ওনার কাছ থেকে পারমিশন নিয়ে এটা কিন্তু আমি দেখিয়ে থাকি মানুষজনকে। এবং সাপোর্ট দেখতে পাচ্ছি, ভালো সাপোর্ট, যেটা ওয়াই বিল্ড আপের ঘটনা ঘটে রয়েছে অলমোস্ট 23,500তে কিন্তু ভালো সাপোর্ট হয়েছে। যে সাপোর্টটা আপাতত আমরা ফার্স্ট মর্নিং এ অলমোস্ট 23,800, 23,900, 24,000 কিন্তু সাপোর্ট বুস্ট আপ হয়েছিল, মানে বিল্ড আপ হয়েছিল, বাট সেই সাপোর্ট কিন্তু টিকতে পারেনি, সেটা কিন্তু ফাইনালি সুইচ করে চলে গেছে 23,500, এবং তার নিচের একটু উইক সাপোর্ট সেটা হচ্ছে 23,400। তাহলে পরে যদি বাজার এত বড় রেঞ্জ হয় কালকে, তাহলে কিন্তু প্রচন্ড ভোলাটাইল থাকতে পারে বাজার। এবং কালকে কিন্তু বাজারে যদি উপরের দিকেও কোনো রকম শর্ট কভারিং হয়, তাতে কিন্তু 24,100, 24,150 অব্দি বাজার কিন্তু ট্রাভেল করে যেতে পারে, এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু কনসিয়াস হয়ে যাবেন, সাবধান, ঠিক আছে? বাজারে কিন্তু কোনোভাবেই হেলাফেলা চোখে নেবেন না, বাজার কিন্তু কালকে এক্সট্রিম ভোলাটাইল থাকলেও থাকতে পারে। কারণ বাজারে যে ওপেন ইন্টারেস্টের যে ঘটনাটা ঘটে রয়েছে আজকে, সেটা কিন্তু খুব একটা ভালো সংকেত নয়, এতে কিন্তু পুরো পাজল করে ছেড়ে দেবে। ওকে, তো প্রত্যেকে চার্টের দিকে চোখ রাখবেন, এবং সকলকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা প্রত্যেকে অসংখ্য ভালোবাসা দিচ্ছেন আমার এই ফেসবুকের চ্যানেলটিকে। সেখানে দেখতে পাচ্ছি আপনাদের ভিউজ, লাইক, শেয়ার, কমেন্ট সবকিছু আসছে। সকলকে তার জন্য অসংখ্য ধন্যবাদ, করজোড় প্রণাম সকলকে। আমার থেকে ছোট যারা, আমার থেকে বড় যারা, তাদের ছোট বড় সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তো আমার প্রতি যেটা দেখাচ্ছেন এবং তার প্রতিক্রিয়া ব্যাপক, আমি আপনাদের উদ্দেশ্যে সেটা দিয়ে রাখলাম। এবং আমার যে ইউটিউব চ্যানেল, সেখানেও দেখতে পাচ্ছি আপনারা সাবস্ক্রাইব করছেন, সাবস্ক্রাইবের সংখ্যা অলমোস্ট ডাবল হয়ে গেছে উইদিন ফিউ উইকস। 50-60 জনের সাবস্ক্রাইবার ছিল, সেটা 112 এর কাছাকাছি আজকে দেখতে পাচ্ছি। তো দেখে খুব ভালো লাগছে যে আপনারা এতটাই সেখানটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করছেন। তো কিপ কন্টিনিউ অ্যান্ড ওয়াচিং মাই চ্যানেল। ওকে, তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের দেখা হচ্ছে আগামীকাল পোস্ট মার্কেট অ্যানালিসিসের এই সেশন নিয়ে। অপেক্ষা করুন, আবার কালকের জন্য আমরা নিয়ে চলে আসবো একটা ভালো দুর্দান্ত পোস্ট মার্কেট অ্যানালিসিস। ওকে, তাহলে আমরা এখানেই এন্ড করি। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং টু এভরিওয়ান। গুড ডে, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আবার আমরা কালকে একসাথে বসতে পারি।